এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সুপ্তিকে জানানোর দরকার নেই, আবির আগেও বিয়ে হয়েছিল। আমরা এখনই সুপ্তির বিয়ে দেব। এত ভালো সম্বন্ধ যেচে পড়ে যখন এসেছে কিছুতেই হাতছাড়া করব না। নিহারবাবু ইতস্তত করে বলল, কিন্তু মেয়েকে আবিরের প্রথম বিয়ের কথা গোপন করে বিয়ে দেওয়া কি ঠিক হবে? দেখো, যা ভালো বোঝো, এই নিয়ে পরে যেন অশান্তি না হয়। সৌভিক দীপ্তির বউ ভাতের অনুষ্ঠানেও সুপ্তি এলো না। আবির খুব আশা করে বসেছিল এই বুঝে সুপ্তি আসবে, কিন্তু আবিরের আশাকে নিরাশা করে দিয়ে সুপ্তি এলো না। রাত 12টার দিকে বাসর ঘরে ঢুকে সৌভিক প্রথম কথা বলল, তোমার বড় বোনকে বিয়েতে দেখলাম কেন দীপ্তি? নাকি ভয় পেয়েছে? দীপ্তিকে উত্তর দেবে ভেবে পেল না। দীপ্তি জড়সড় হয়ে বসেছিল। দীপ্তির নির্লিপ্ততা সহ্য হলো না। সৌভিক রেগে গেল, বোধহয় নেশা করেছে। এক ধাক্কায় আচমকা দীপ্তিকে বিছানায় ফেলে দিল। সুপ্তিকে না দেখে এমনিতেই মাথায় আগুন ধরে গেছে। এখন দীপ্তিকে দিয়ে এর সমস্ত ঝাল মেটাবে সৌভিক। অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে দীপ্তি ছটফটিয়ে উঠল। সৌভিক এত জোরে দীপ্তির হাত দুটো চেপে ধরেছে, ব্যথায় চিৎকার করে কেঁদে দিল দীপ্তি। সৌভিক উন্মাদের মতো দীপ্তির গায়ের কাপড় দিয়ে হাত মুখ বেঁধে ফেলল। তারপর ঠান্ডা চোখে দীপ্তির বুকের দিকে তাকিয়ে কেমন করে যেন হাসল। দীপ্তির শরীরে চেপে বসে শীতল কণ্ঠে বলল, ফিল্মি স্টাইলে আজ বাসর করবো আমরা, প্লিজ এনজয় সুপ্তি। দীপ্তির নিঃশ্বাস বন্ধ হওয়া জোগাড় হয়েছে। একরাশ ভয় আতঙ্ক চোখে মুখে ভর করেছে। বিয়ে নিয়ে যেরকম ফ্যান্টাসিতে ভুক্ত দীপ্তি, প্রথম রাতে তার কিছুই হলো না। উল্টো দীপ্তির শরীরে জোকের মতো কিলবিল করা মানুষটার প্রতি বড় বেশি বিতৃষ্ণা এসে গেল। জ্ঞান হারানোর আগে আরও একটা কথা দীপ্তি স্পষ্ট শুনেছে, মানুষটা কেমন আকুল হয়ে তখন শক্তি বলে ডাকছিল দীপ্তিকে। দীপ্তির কোনো হুঁশ জ্ঞান নেই, প্রচুর ব্লিডিং হচ্ছে। পরনের শাড়ি ও বিছানার চাদর লাল রঙা রক্তে ভিজে গেছে। সৌভিক হতবিহল হয়ে গেল। অতিরিক্ত ভয়ে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। কাঁপা কাঁপা হাতে দীপ্তির গা স্পর্শ করলো সৌভিক। ভীত কণ্ঠে বলল, এই দীপ্তি, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? ছোটবেলা থেকেই রক্তে ভয়াবহ ফোবিয়া আছে সৌভিকের। দীপ্তির অতিরিক্ত রক্তক্ষরণ থেকে নেশা ছুটে গেছে। প্রচুর ভয় পেয়েছে। ঘামে পুরো শরীর ভিজে উঠেছে। চোখ মুখ অন্ধকার দেখছে। সুপ্তির ওপর জেদ করে দীপ্তির সাথে এতটা অমানবিক আচরণ করা একদম ঠিক হয়নি। আবার একটা অন্যায় কাজ করেছে সৌভিক। গতকাল রাতে বিশেষ এক ধরনের ওষুধ খেয়েছিল। সে ওষুধের জন্যই বোধহয় এতটা বাড়াবাড়ি হয়ে গেল। এত রক্ত সৌভিকের সহ্য হলো না। দীপ্তিকে বিছানার চাদর দিয়ে ঢেকে দিল। তারপর দৌড়ে বাথরুমে চলে গেল। চোখে মুখে জলের ছিটা দিল। না না, এভাবে দীপ্তিকে ফেলে রাখা যাবে না। এত রক্তক্ষরণ হয়ে দীপ্তি যদি মরে যায় তখন কি করবে সৌভিক? তাছাড়া এই ঘটনা জানাজানি হলে সৌভিককে কতটা লজ্জায় পড়তে হবে ভাবতে দিশেহারা বোধ করলো সৌভিক। পরে যা হয় হবে, আগে তো মেয়েটাকে বাঁচানো উচিত। সৌভিক ঘরে এসে দীপ্তির একটা জামা হাতে নিল। ওড়না দিয়ে নিজের চোখ ভালো করে বেঁধে নিল, যাতে আর রক্ত দেখা না লাগে। দীপ্তির শাড়ি পাল্টে জামা পরিয়ে দিল। তারপর একটানে চোখের বাঁধন খুলে ফেলে দীপ্তিকে পাজাগোলা করে ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। আবিরের ঘুম ভেঙেছে। বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে আসতে দেখলো সৌভিক দীপ্তিকে কোলে নিয়ে ছুটছে। আবির হতভম্ব হয়ে গেল। ওদের পিছু পিছু গাড়ির চাবিটা নিয়ে ছুটে গেল। সৌভিকের কাঁধে এক হাত রেখে আবির বলল, কি হয়েছে সৌভিক? সৌভিকের মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। নিচু কণ্ঠে বলল, দীপ্তির অবস্থা ভালো না, হাসপাতালে নিতে হবে। আবির গাড়িতে উঠে বসলো। পেছনের দরজা আনলক করে দিয়ে বলল, শিগগিরই গাড়িতে উঠে বসো। সৌভিক কোনো কথা না বলে দীপ্তিকে নিয়ে উঠে বসলো। আবির গাড়ি স্টার্ট দিল। কোনো কথা না বলে দ্রুত গাড়ি চালাতে লাগলো। একটা প্রাইভেট হাসপাতালের সামনে গাড়ি থামাতেই সৌভিক দীপ্তিকে পাজাকোলা করে নিয়ে নামলো। দ্রুত এমার্জেন্সিতে ভর্তি করে দিল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো দীপ্তির যৌনাঙ্গ অনেকটা ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। 5টা সেলাই লেগেছে, তাতে রক্ত পড়া বন্ধ হলো। জরুরি ভিত্তিতে 2 ব্যাগ রক্ত লাগবে। সৌভিকের সাথে ম্যাচ করলো না। রক্তের গ্রুপ ম্যাচ করলো আবিরের সাথে। আবির রক্ত দিতে রাজি হয়ে গেল। ততক্ষণে সৌভিকের মা বাবা মামা মামি মামি সহ মাসি সহ বেশ কাছের কিছু আত্মীয় স্বজন হাসপাতালে চলে এসেছে। সৌভিকের বাবা তো ছেলেকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে হাসপাতাল গরম করে ফেলল। 2-3 বার তেড়ে গিয়েছে ছেলেকে মারতে।
সবাই বাধা দেওয়াতে মারতে পারেনি। সৌভিকের মা ছেলের এত অধপতন দেখে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে হাপুস নয়নে কাঁদছে। নতুন বইয়ের বাবার বাড়ির লোকজন জানলে কি হবে ভাবতে লজ্জায় অস্থির লাগছে। কত মানুষ বিয়ে করে বাসরায়, কই তাদের তো এমন হয় না। তাহলে তার নিজের পেটের ছেলেই কেন এরকম একটা অঘটন ঘটালো? লোকে জানলে তো ছিছি করবে। বউ তো আর একদিনের না, সারা জীবনের। রয়ে শয়ে ভালোবেসে কাছে গেলে কি এমন ক্ষতি হতো? এত কুৎসিত ঘটনার পর এই মেয়েটা কি সৌভিকের সাথে সংসার করতে চাইবে? ভাবনাগুলো একটার পর একটা মাথায় কেমন জট পাকিয়ে যাচ্ছে। এত ভাবতে ভাবতে সুমিত্রার পাগল পাগল লাগছে। সেই ছোটবেলার মতো ইচ্ছে মতো সৌভিককে পেটাতে ইচ্ছে করছে। ছেলে তো না, অসভ্য জানোয়ার তৈরি হয়েছে একটা। আবির দীপ্তিকে রক্ত দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে বের হলো। সবাইকে দেখে মৃদু হাসলো। চিনারানী আবিরের মরির মুখের দিকে তাকিয়ে রইল। কে জানে ছোট মেয়ের জেদ ধরে বড় মেয়েকে আদৌ আবিরের সাথে বিয়ে দেবে তো? দীপ্তির বাবা মা সৌভিকটা ছোটবেলা থেকে মায়ের আশকারা পেয়ে প্রচুর বেয়াদ্দপ তৈরি হয়েছে। তাই বলে নিজের বিয়ে করা বউয়ের সাথে এতটা অমানবিক আচরণ করবে? ছি ছি ছি। বৃতৃষ্ণায় একদলা থুতু টিনারানীর মুখে জমা হলো। দীপ্তিকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে বেড়ে দেওয়া হয়েছে। 3-4 ঘন্টা পর দীপ্তির জ্ঞান ফিরল। অবার ছুটে গেছে, প্রচুর ব্যথা করছে। অসহ্য যন্ত্রণায় চোখ মুখ খিচে আসছে। ধীরে ধীরে রাতের কথা মনে পড়তে শীত দ্বারা বেয়ে ভয়ের এক শীতল স্রোত নেমে গেল। মানুষটা সুন্দর মুখের আড়ালে ভয়ঙ্কর হিংস্রতা দেখেছে দীপ্তি। কেন মানুষটা দীপ্তিকে এত কষ্ট দিল? দীপ্তি দু চোখ বুঝে ফেলল। গাল বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আপর মানুষের মনে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না বোধ হয়। তবে কি দিদির নীরব চোখের জলের অভিশাপ লাগলো? আর এত তাড়াতাড়ি ফুলেও গেল? দীপ্তি বিড়বিড় করে বলল, দিদি রে, আমাকে তুই ক্ষমা করে দিস। বাবা মা তোর মনে কষ্ট দিয়ে আমার সুখ কিনতে চেয়েছিলাম। আমি যে কি সুখে আছি রে দিদি। ক্ষণিকের মোহে পড়েছিলাম ঠিকই, তবে এমন সুখ আমি চাইনি, বিশ্বাস কর। লোভ, মিথ্যা, অহংকার সত্যি একটা মানুষকে পুরো শেষ করে দেয়। সৌভিক যদি ভালোবাসে আমার কাছে আসতো, আমি ওকে আমার সবটুকু বিলিয়ে দিতাম, কিন্তু ও কেন আমাকে? দীপ্তি। দীপ্তির মুখের কথা মুখেই রয়ে গেল। দরজায় সুমিত্রাকে দেখে তাড়াহুড়ো করে চোখের জলটুকু মুছে নিয়ে অন্যদিকে তাকালো। সুমিত্রা অবশ্য উত্তরের অপেক্ষা করল না। ধীর পায়ে হেঁটে এসে দীপ্তির পাশে বসল। দীপ্তির এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বুক চিরে গভীর নিঃশ্বাস ফেলল। অপরাধী কণ্ঠে বলল, সৌভিকের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিও মা। সুমিত্রা ঝরঝর করে কেঁদে দিল। আচমকা দীপ্তির পা দুটো আঁকড়ে ধরে বলল, তোমার বাবা মাকে এই বিষয়ে কোনো কিছু জানিও না। সৌভিকের বাবা রকচটা রাগীশ মানুষ। এই ঘটনার জের ধরে যদি বিয়ের একদিন না পেরোতে তোমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে এর প্রভাব আমার সংসারেও খুব বাজেভাবে পড়বে মা। তুমি তো আমার মেয়ের বয়সী, আমাকে আমার সংসারটা ভিক্ষা দে না মা। সবাই স্বার্থপর, নিজেরটা গোছাতেই ব্যস্ত। দীপ্তিও তো খুব স্বার্থপরের মতোই কাজ করেছে। এখন কোন মুখে বাবার বাড়ি ফিরে যাবে দীপ্তি? মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কত দিক সামনে চলতে হয়। এমনিতে দিদির আগে দীপ্তির বিয়ে হয়েছে, এই নিয়ে দিদিকে কত কটু কথা শুনতে হয়। এখন যদি দীপ্তি সংসার না করে বাপের বাড়ি চলে যায়, তাহলে তো দিদির আর কখনো ভালো করে বিয়ে হবে না। দীপ্তি সিদ্ধান্ত নিল, কষ্ট হলেও কাউকে কিছু জানাবে না দীপ্তি। অন্তত দিদির বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে। সুপ্তির ভালো ঘরে বিয়ে হয়ে গেলে দীপ্তি আর সৌভিকের সংসারে করবে না। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো দীপ্তি। 3 দিন হাসপাতালে থেকে 4র্থ দিন দীপ্তিকে রিলিজ দেওয়া হলো। দীপ্তির মা সুবর্ণা রানী বার কয়েক ফোন দিয়ে অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য নেমন্তন্ন দিয়েছে। দীপ্তি মায়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলেও বাড়িতে যাওয়ার ব্যাপারটা মিথ্যে বলে কাটিয়ে দিল। ওই ঘটনার পর থেকে সৌভিকের সাথে আর দেখা হয়নি। তবুও বেহায়া মনটা চাতক পাখির মতো সৌভিককে এক পলক দেখার জন্য অস্থির দিশেহারা হয়ে আছে। সৌভিকদের বাড়িতে এসে সুমিত্রা নিজের ঘরে নিয়ে গেল দীপ্তিকে। দীপ্তি ভেবেছিল বাসায় এসে হয়তো এক পলক সৌভিককে দেখবে। সৌভিক যেন তীর্থের কাক। বাড়িতে এসেও দেখা মিলল না। দীপ্তির ঘা অনেকটা শুকিয়েছে, তবে ব্যথা আছে। নিয়ম করে 2 বেলা ড্রেসিং করতে হয়। দীপ্তি নিচু হয়ে একা একা ড্রেসিং করতে পারে না। হাসপাতালের নার্সরা ড্রেসিং করে দিত। এখন বাড়িতে কে ড্রেসিং করে দেবে? ডাক্তার বলেছে নিয়মিত ড্রেসিং না করলে ইনফেকশন হয়ে যাবার সম্ভাবনা আছে। সুমিত্রা একটা বাক্স নিয়ে এসে দীপ্তির পাশে বসলো। দীপ্তি শুয়েছিল। শাশুড়িকে ধীরে 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 উঠে বসলো। সুমিত্রা তুলোতে
বায়োডিন ভিজিয়ে নিচু কণ্ঠে বলল। সেটা সরাও দীপ্তি, আমি ড্রেসিং করে দেই। দীপ্তি খুব লজ্জা পেল এবং একই সাথে অনুভব করলো যে মেয়ের বর ভাগ্য ভালো হয় না সে মেয়ের শাশুড়ি ভাগ্য অসম্ভব ভালো হয়। হাসপাতালেও মানুষটা ছায়ার মতো দীপ্তিকে আগলে রেখেছিল। সুমিত্রা ভরসা দিয়ে বলল, লজ্জার কিছু নেই দীপ্তি, আমি তোমার মায়ের মতো। দীপ্তি মুখে কিছু বলল না, তবে ধীরে ধীরে মেক্সিটা তুলে দিল। সুমিত্রা এক মনে ড্রেসিং করে রাতের খাবার খাইয়ে দিল। তারপর ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল দীপ্তি। মাঝরাতে ঘুম ভেঙে অনুভব করলো এই ঘুটঘুটে অন্ধকারে একটা হাত দীপ্তির হাতটা শক্ত করে ধরে রেখেছে। পাশে সুমিত্রা নাক ডেকে ঘুমাচ্ছে। দীপ্তিকে নড়াচড়া করতে দেখে সৌভিক ফোনের লাইট নিজের মুখে ধরল। অসময়ে সৌভিককে দেখে পিলে চমকে উঠল দীপ্তির। হাই, মানুষটা এই কয়দিনে কেমন শুকিয়ে একটুখানি হয়ে গেছে। গালে অযত্নে দাড়ি গজিয়েছে, মুখটা খুব মলিন। দীপ্তি ধীরে ধীরে উঠে বসলো, তবে সৌভিককে দেখে আগের মতো আর উচ্ছ্বাস কাজ করলো না। গাঢ় কণ্ঠে বলল, কি চাই? সৌভিক মাথা নিচু করে ফেলল। দীপ্তির কাছে আর কিছুই চাওয়ার নেই সৌভিকের। ফুলসজ্জার রাতে এমন একটা কাণ্ড ঘটিয়েছিল সৌভিক, প্রতিটা সেকেন্ডে মনে হলেই অনুশোচনায় দগ্ধ হয়ে যায় সৌভিক। বাবার করা নির্দেশ, দীপ্তিকে ডিস্টার্ব করা যাবে না। এই বাড়িতে দীপ্তি দীপ্তির মতো থাকবে, সৌভিক সৌভিকের মতো। কিন্তু সৌভিকের মন তো মানে না। সৌভিক কুক করে চায় দীপ্তি সৌভিকের আশেপাশে থাকুক। সে আগের মতো সৌভিককে দেখে লজ্জা পাক, বুক দুরু দুরু করুক, মন থেকে ভালোবাসুক। মানুষের সব চাওয়া বোধ হয় পূর্ণতা পায় না। সৌভিক বুক চেড়ে দীর্ঘশ্বাস ফেলল। তখন দীপ্তির একটা হাত সৌভিকের মুঠোর মধ্যিখানে ধরে রাখা, বলল, ঘরে চলো দীপ্তি। দীপ্তি একটুও ভয় পেল না। লাইটের আলোটা ঘুরিয়ে ধরে সৌভিকের চোখে চোখ রাখলো। তারপর কেমন করে যেন হাসলো দীপ্তি। ঠান্ডা কণ্ঠে বলল, ওই ঘরে নিয়ে কি করবেন? সেদিনের মতো করবেন? সৌভিক দু চোখ বুঝে ফেলল, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, দীপ্তি, ভুল বললাম কিছু? সরি, আমি এখনো সম্পূর্ণ সুস্থ নই। আমার শরীরটা পেতে হলে আর কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অপমান করছো? দীপ্তি অবাক হবার ভান করে বলল, অপমান? তাও আবার আপনাকে? এত সাহস আছে নাকি আমার? দীপ্তি, আমার মাথা গরম করে দিও না প্লিজ, ঘরে চলো। বললাম তো আমি এখনো সুস্থ হইনি। সৌভিক নিচু স্বরে বলল, তুমি যা ভাবছো আমি তার জন্য ডাকিনি। তাহলে কিসের জন্য ডেকেছেন? আপনার হাত পা টিপে দিতে হবে? দীপ্তি। সৌভিক আচমকা দীপ্তিকে কোলে তুলে নিল। দীপ্তির গা জ্বালানো কথা সৌভিকের সহ্য হচ্ছে না। দীপ্তি ছটফটিয়ে উঠল। সৌভিকের বুকে মৃদু কিলি ঘুষে দিয়ে অধৈর্য হয়ে রাগী কণ্ঠে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি কিন্তু চিৎকার করব এখন। সৌভিক দীপ্তিকে কোলে নিয়ে নিজের ঘরে যেতে যেতে বলল, করো চিৎকার, দেখি কেমন তেজ তোমার, বাট আই ডোন্ট কেয়ার। সৌভিকের মুখের অভিব্যক্তি দেখে মনের ভেতর কি চলছে বোঝা গেল না। দীপ্তি এক পলক সৌভিকের মুখ পানে গভীর দৃষ্টি মেলে তাকালো। দীপ্তি মন থেকে চাইছে সৌভিককে মনে প্রাণে ঘৃণা করতে, শুধু ঘৃণা নয়, তীব্র ঘৃণা। কিন্তু বেহায়া মন কিছুতেই সৌভিককে ঘৃণা করতে সায় দিচ্ছে না। সৌভিক দীপ্তিকে আস্তে করে বিছানায় বসিয়ে দিল, নিজেও দীপ্তির পাশে বসলো। দীপ্তির এক হাত জড়িয়ে ধরে অপরাধী কণ্ঠে বলল, সব কিছুর জন্য সরি। দীপ্তির এত কান্না পেল ঠোঁট উল্টিয়ে ফুপিয়ে কেঁদে দিল। সৌভিক দীপ্তির মাথা নিজের বুকে চেপে ধরল, পিঠে হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, সরি তো দীপ্তি, প্লিজ কেঁদো না। দীপ্তির কান্নার স্রোত ধীরে ধীরে বাড়ছে, শরীর ফুলে ফুলে উঠছে। স্বামী নামক সবচেয়ে কাছের প্রিয় মানুষটার এতটুকু সহানুভূতি পেয়ে নাজুক মনটা জোয়ারের ঢেউয়ের মতো স্বচ্ছ জলে ধুয়ে মুছে সমস্ত অভিযোগ অভিমান কোথায় বিলীন হয়ে গেল। তবে অভিমানের রে সহজে কাটতে চাইল না। কানের গভীরের পাতলা পর্দায় বারবার প্রতিধ্বনি হতে হচ্ছে সুপ্তির নামটা। সেদিন মানুষটা দীপ্তির খুব কাছে এসে আকুল হয়ে সুপ্তিকে ডাকছিল কেন? প্রশ্নটা মাথায় চেপে বসেছে। দীপ্তি ঠোঁট নেড়ে প্রশ্নটা করতেই সৌভিক থামিয়ে দিল। সুপ্তির ঠোঁটে হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, চুপ, এই নিয়ে আর কোনো কথা হবে না, সব ভুলে আমরা আবার নতুন করে শুরু করব। সৌভিক আলতো করে ধরে দীপ্তিকে বিছানায় শুইয়ে দিল, নিজেও পাশে শুয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বোকা দীপ্তি স্বামীকে নিজের করে পাওয়ার আনন্দে বিভোর হয়ে রইল। এতটুকু উষ্ণ স্পর্শে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গেল। পেটে ঘুমের ওষুধ পড়েছে, ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল। অন্যদিকে সৌভিক স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, বোকা মেয়েটাকে বশ মানানো গেছে।
তবে এত সহজে বশ মেনে যাবে এটা ছিল দুঃস্বপ্ন। এখন থেকে দীপ্তির সামনে ভালো স্বামীর মুখোশ পরে থাকবে সৌভিক, আর এত বেশি ভালোবাসা দেবে দীপ্তি ভুলেও আর সৌভিককে ছেড়ে যাওয়ার কথা জীবনেও ভাবতে পারবে না। এমন বোকা মাথামোটা বউ তো সৌভিকের দরকার, যাকে বোকা বানিয়ে ঘরে রেখে বাইরে হাজারটা মেয়ের সাথে পরকীয়া করলেও জীবনেও ধরতে পারবে না দীপ্তি। তবে আরও বেশি সতর্ক থাকতে হবে সৌভিককে। মাথা গরম করে বা উল্টোপাল্টা কিছু খেয়ে আর দীপ্তির কাছে যাওয়া যাবে না, ভুলেও না। সকালে এক টেবিলে 3 জন ভাত খেতে বসেছে। সুপ্তির মা সুবর্ণা রানী চিন্তিত ভঙ্গিতে বলল, ছোট মেয়েটাকে তাড়াহুড়া করে বিয়ে দিলাম, কত করে বললাম অষ্টমঙ্গলায় আয়, আসলো না। কি জানি ওই বাড়িতে কেমন আছে। নিহারবাবু খেতে খেতে বলল, চিন্তা করো না, হয়তো ভালোই আছে। তারা খুব আগ্রহ দেখিয়ে আমার মেয়েটাকে বউ করে নিয়ে গেছে, আশা করি খারাপ রাখবে না। সুপ্তি বলল, মনের ভিতর অশান্তি লাগলে একবার দেখে আসো গিয়ে তোমরা। সুবর্ণা রানী বলল, 1 বছর না গেলে মেয়ের বাড়িতে যাব না। সুপ্তি বিড়বিড় করে বলল, কুসংস্কার। সুবর্ণা রানী সুপ্তির মাথায় হাত বুলিয়ে দিল, ধীর কণ্ঠে বলল, সত্যি? বলো মা। তোর জন্য ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, ছেলে ভালো, অমায়িক ব্যবহার। তারা আর দেরি করতে চাচ্ছে না। তোর যদি ছেলে দেখে পছন্দ হয় এই মাসেই তোদের বিয়েটা সেরে ফেলবো। সুপ্তি বেশ অবাক হলো, মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, কবে এলো বিয়ের প্রস্তাব? দীপ্তির বিয়ের দিন। দীপ্তির শ্বশুরবাড়ি আত্মীয় নাকি? হ্যাঁ, কে মা? দীপ্তির মামা শ্বশুরের ছেলে আবির। আবির নামটা শুনে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল সুপ্তি। মুখে কোনো কথা জোগালো না। আবির নিঃসন্দেহে ভালো ছেলে। সেদিন ঝড় বৃষ্টির রাতে ছাদের চিলেকোঠার ঘরে আটকা পড়েই আবিরকে বেশ ভালো করেই চিনেছে সুপ্তি। আবিরের জায়গায় অন্য কেউ হলে ওই রাতে ঠিকই সুযোগ নিত, কিন্তু আবির কোনো সুযোগ নেওয়ার চেষ্টাই করেনি। উল্টো সুপ্তিকে সম্মানের সাথে বন্দি ঘর থেকে মুক্ত করে দিয়েছে। সুবর্ণা রানী বলল, কিরে তোর কি মত? সুপ্তি ভাতের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, তোমরা যা ভালো বোঝো। সুপ্তির উত্তর শুনে বাবা মা দুজনের মুখেই হাসি ফুটে উঠল। সুবর্ণা রানী খুশি মনে আবিরের মাকে ফোনে সুপ্তির হ্যাঁসূচক উত্তরটা জানাতে চলে গেল। টিনা রানীরও মত আপাতত কাছের আত্মীয় স্বজন মিলে নিয়ে বিয়েটা সেরে রাখবে। পরের দিন সময় দেখে বড় করে রিসেপশন করবে। এতে যেন সুপ্তির মাও হাঁপ ছেড়ে বাঁচল। দীপ্তিকে বিয়ে দিয়ে এমনিতেই হাতের অবস্থা ভালো না। এখন বড় মেয়েকে ধুমধাম করে বিয়ে দিতে গেলে কয়েক লক্ষ টাকা গুনতে হবে। হাত একদম ফাঁকা। বড় মেয়েকে ঋণ করে বিয়ে দিতে হতো, এই বরং ভালো হলো। একদিকে ভালো পাত্রও পাওয়া গেল, অন্যদিকে খরচও বাঁচল। শ্রীরানী কথা বলার এক ফাঁকে সুপ্তির নাম্বারটা চেয়ে নিল। সুপ্তির মায়ের সাথে কথা বলতে বলতে আবিরকে আসতে দেখে ইশারায় ফোনে একটা নাম্বার টুকে নিতে বলল। শ্রীরানী ফোন রাখতে আবির বলল, কার নাম্বার মা? শ্রীরানী মুচকি এসে বলল, তোর হবু বউয়ের নাম্বার। আবির নাম্বারটা সেভ করার জন্য জিজ্ঞেস করেছিল। আবিরের হাত থেমে গেল, অবাক বিস্ময়ে মায়ের দিকে তাকালো, অস্পষ্ট স্বরে বলল, সুপ্তি বিয়েতে রাজি হয়ে গেছে? হ্যাঁ, খুব শীঘ্রই তোদের 4 হাত এক করে দেব। সৌভিকের ঘটনাটা জানলে যদি ওনারা মত পাল্টে ফেলে। না না বাবা, আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না। মা উঠে চলে গেল। আবির তন্দা খেয়ে ওখানেই বসে রইল। আবিরের অতীত জানার পর সুপ্তি যে বিয়েতে এত সহজে রাজি হয়ে যাবে এটা ছিল দুঃস্বপ্ন। আবির বিশ্বাসই করতে পারছে না। সত্যি সব মেয়েরা খারাপ হয় না। পাপড়ি ছিল আবিরের কাছে আতঙ্ক। 2 মাস নিজের ঘরের ব্যালকনিতে একাকী মশার কামড় খেয়ে অসহ্য গরমে রাত কাটাতে হয়েছে আবিরকে। ফুলসজ্জা রাতে যখন প্রথম ঘরে গেল আবির, পাপড়ি তখন বিছানার মাঝখানে বসা। আবিরকে ঘরের দরজা বন্ধ করতে দেখে লাফিয়ে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, দেখলাম বেলকনিতে অনেকগুলো বেলি ফুল ফুটেছে, আমাকে 2 ফুল এনে দেবে? আবির মৃদু হেসে ব্যালকনিতে চলে গেল। কতগুলো বেলি ফুল ছিঁড়ে পেছনে ঘুরতেই দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। ব্যালকনির সামনে জানালা ছিল। পাপড়ি সেখানে দাঁড়িয়ে গড়গড় করে পাপড়ির টানটান উত্তেজনামূলক প্রেম কাহিনীর গল্প শুনিয়ে গেল এবং একই সাথে থ্রেট দিল, যতদিন পাপড়ি এই বাড়িতে থাকবে আবির যেন ব্যালকনিতেই থাকে। ভুলেও যদি রাতে এক ঘরে থাকার চেষ্টা করে তখনই পাপড়ি নিজেকে শেষ করে দেবে। মেয়েটার কথাবার্তা ছিল উগ্র টাইপের। মা বড় শখ করে এত বেছে বেছে মেয়েটাকে বউ করে এনেছে। তার শখের বৌমার আসল রূপ দেখে মা খুব কষ্ট পাবে, এই ভেবে আবির সময় নিয়েছিল। ভেবেছিল ধীরে ধীরে মাকে বুঝিয়ে বলবে, কিন্তু তার আগেই পাপড়ি টাকা পয়সা গয়নাগাটি চুরি করে একদিন দুপুরে পালিয়ে গেল।
এতে অবশ্য আবির হাঁপ ছেড়ে বেঁচেছিল, কিন্তু মা খুব ভেঙে পড়েছিল। অতিরিক্ত সুন্দর মেয়েদের প্রতিও আবিরের বিতৃষ্ণা এসে গিয়েছিল। অনেকদিন পর শ্যামবর্ণের মায়া মায়া চেহারা সুপ্তিকে দেখে ভালো লেগেছে, মুগ্ধ হয়েছে, প্রেমে পড়েছে, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেদিন সুপ্তিকে প্রথম স্পর্শের রেশ এখনো গভীরভাবে অনুভব করে আবির। সেদিনের সেই সুপ্তির স্পর্শ লাগা ভেজা শার্টটাও ধোয়া হয়নি, রোদে শুকিয়ে খুব যত্ন করে তুলে রেখেছে আবির। মন খারাপ থাকলে বা সুপ্তির কথা মনে পড়লেই সেই শার্টে লেগে থাকা সুপ্তির মেয়েদের শরীরের মাদকতা মেশানো ঘ্রাণ সুখে আবির। আবেশে চোখ দু চোখ বুজে আসে, মনে মনে সুপ্তিকে নিয়ে কল্পনার রাজ্যে বিচরণ করে। রং তুলিতে এক এক পর এক রঙিন স্বপ্ন আঁকে, বিভোর হয়। হ্যালো হ্যালো, কে বলছে? আশ্চর্য, কথা বলছেন না কেন? ফোনের স্ক্রিনে তাকিয়ে চমকে উঠল আবির। আনমনে সুপ্তিকে নিয়ে ভাবতে ভাবতে ভুলে হাতের চাপ লেগে সুপ্তির নাম্বারে ফোন চলে গেছে। মেয়েটা ইতিমধ্যেই ফোন রিসিভ করে কথা বলেছে। আবির এত লজ্জা পেল, ফোন কেটে দিতেও ইচ্ছে করছে না। সুপ্তির কোমল কণ্ঠস্বর আরো একটু বেশি সময় ধরে শুনতে ইচ্ছে করছে। আবির ধীর কণ্ঠে বলল, কেমন আছেন সুপ্তি? কে? আবির গাঢ় কণ্ঠে বলল, আমি আবির চ্যাটার্জি। সুপ্তির বুকের ভেতর কাঁপন ধরে গেল। এতক্ষণ অচেনা কেউ ভেবে কথা বলার সময় কণ্ঠে যে তেজ বিরক্তিকর ভাব ছিল, সব যেন এক নিমেষেই হাওয়ায় উড়ে গেল। কোমল কণ্ঠে বলল, কেমন আছেন? আবির নিঃশব্দ হাসল। ফোনটা কানের সাথে আর একটু গাঢ়ভাবে চেপে ধরে বলল, ভালো আছি। তারপর কেউ কোনো কথা খুঁজে পেল না। দুজনেই দুজনের নিঃশ্বাসের শব্দ গভীর মনোযোগ দিয়ে শুনতে ব্যস্ত, যেন ফোন রাখার কারো কোনো তাড়া নেই। নীরবতা ভেঙে আবির বলল, ধন্যবাদ সুপ্তি, আমার সবটা মেনে নিয়ে আমার জীবনে আসার জন্য। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না, কি বললেন? সুপ্তি। আবিরের কণ্ঠস্বর এবার স্পষ্ট হলো। নিচু কণ্ঠে সুপ্তি বলল, বলুন। আমার সম্পর্কে আর কিছু জানার আছে? না। আবিরের বড় ভালো লাগলো। অবশ্য আবিরের কাছে সবকিছু জানতে চাইলে পুনরায় অতীতের সবকিছু খুলে বলতো আবির। যেহেতু সুপ্তি আবিরের ব্যাপারটা জেনে বিয়েতে মত দিয়েছে, তাই আর এই বিয়েতে নিজে থেকে কিছু বলল না আবির। কে জানতো এই না বলা কথাগুলোই ওদের জীবনে একসময় কাল হয়ে দাঁড়াবে। ওদের নতুন সম্পর্ক, নতুন অনুভূতির সাথে গভীরভাবে পরিচয় হওয়ার আগেই চিমচাম সাজানো গোছানো সুন্দর জীবনটা বিষিয়ে দেওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করবে সৌভিক। দীপ্তির পুরোপুরি সেরে উঠতে প্রায় 1 মাসের মতো সময় লাগলো। ঘা শুকিয়েছে, ব্যথাও সেরে গেছে, এখন হাঁটতে চলতে খুব একটা অসুবিধা হয় না। সৌভিক কিছুদিন আগেই কর্মক্ষেত্রে চলে গেছে। প্রতিদিন নিয়ম করে একবার দীপ্তিকে ফোন দেয়, 5-7 মিনিটের মতো কথা বলে। দীপ্তির একটু ফোন ধরতে দেরি হলে রাগারাগি করে, মুখে যা আসে তাই বলে দেয় সৌভিক। বোকা দীপ্তি ভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ। দীপ্তির মা ফোন দিয়েছিল, বলেছে এই মাসের শেষেই নাকি দিদির বিয়ে। খুব শীঘ্রই দীপ্তির শ্বশুরবাড়িতে বাবা নিমন্ত্রণ দিতে আসবে। ছেলের সম্পর্কে দীপ্তির ভাসুর হয়। দীপ্তির মামা শ্বশুরের ছেলে জানার পর দীপ্তি আঁতকে উঠেছিল। মাকে বলেছে, মা উনি তো বিবাহিত। মা বলল, তো কি, বাচ্চা তো নেই? তাছাড়া মাত্র 2 মাস সংসার করেছে। ছেলে যে আগেও বিয়ে করেছিল, সুপ্তিকে আমরা বলিনি। আশা করি তুমিও গোপন রাখবে। কিন্তু মা, পরে যদি সমস্যা হয়? আমার সুপ্তিকে আমি ভালো করে চিনি। যদি কোনোদিন জানাজানি হয়, ও বুঝদার মেয়ে, ওকে বুঝিয়ে বললেই বুঝবে। তবুও মা, ধোঁয়াশা রেখে কোনো সম্পর্কে জড়ানো ঠিক হবে না। এ নিয়ে তোকে ভাবতে হবে না। ছেলে মেয়ে কিসে ভালো কিসে মন্দ আমার জানা আছে। কথাটা বিয়ের আগে যেন সুপ্তির কানে না যায়। মায়ের ফোন রেখে দীপ্তির মনটা খচখচ করতে লাগলো। মা যতই বলুক, যাকে নিয়ে সারা জীবন সংসার করবে দিদি, তার সম্পর্কে এত বড় একটা কথা গোপন রাখা ঠিক হচ্ছে না বোধহয়। ঠাকুর না করুক, পরে যদি এই নিয়ে ওদের নতুন সংসারে অশান্তি সৃষ্টি হয়। দীপ্তি রাতে সৌভিককে ফোন দিল। সৌভিকের মামাতো দাদার সাথে সুপ্তির বিয়ে ঠিক হয়েছে এবং মা দিদিকে ছেলে আগেও বিয়ে হয়েছিল না জানিয়ে বিয়ে দিচ্ছে, সব এক নাগারে গড়গড় করে বলে দিল। তখন সৌভিক একটা মেয়েকে সদ্য বিছানায় টেনে নিয়ে বসিয়েছে। মেয়ে বলতে রাতের আধারে রাস্তায় ঘুরে ঘুরে কাস্টমার জোগাড় করে পতিতাবৃত্ত করে। এসব মেয়েদের বিছানায় নিতে খুব একটা বেগ পেতে হয় না, শুধু সময় মতো একটা ফোন করে দিলেই জায়গা মতো চলে আসে। মেয়েটার নরম হাতের কোমল স্পর্শ সৌভিককে উন্মাদ করে দিচ্ছিল। আবেশে 2 চোখ বুজে এলো। ঠিক এমন সময়ে দীপ্তি ফোন দিল। ফোন ধরবো না করেও বিরক্ত হয়ে 3 বারের মাথায় ফোন রিসিভ করলো সৌভিক। সৌভিকের মুডের 12টা বাজিয়ে এত রাতে ফোন দেওয়ার জন্য দীপ্তিকে কেবলই একটা রাম ধমক দিতে যাবে,
ঠিক তখনই দীপ্তি গড়গড় করে সুপ্তির বিয়ে ঠিক হওয়ার কথাগুলো একদমে বলে গেল। সৌভিক চমকে উঠল, কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল, অস্পষ্ট স্বরে বলল, কি বললে? দীপ্তি অবাক হয়ে বলল, শুনতে পাওনি? তোমার মামার ছেলের সাথে আমার দিদির বিয়ে কবে? এই মাসেই। সুপ্তি জানে ব্রো বিবাহিত? না, তারা জানিয়েছে, কিন্তু মা দিদিকে বলেনি। আপনিই বলুন তো, পরে জানলে সমস্যা হবে না? তাহলে তুমি জানিয়ে দাও। মা বারণ করেছে, আমি পারবো না। আমি জানাবো? দরকার নেই, পরে বিয়ে ভেঙে গেলে আমাদের দোষারোপ করবে। এমনিতেই দিদিকে রিজেক্ট করে আমাকে বিয়ে করেছেন, এই নিয়েও দিদিকে কত কটু কথা শুনতে হয়। সৌভিক মনে মনে বলল, তোমাকে বিয়ে করে ভুল করেছি দীপ্তি। কিছু বললেন? না না, এখন রাখছি দীপ্তি, এই বিষয়টা নিয়ে আগামীকাল কথা বলবো। ওকে, বাই। সৌভিক ফোন রেখে দিয়ে একটা সিগারেট ধরালো, তাতে আয়েশ করে শুক টান দিয়ে শূন্যে ধোয়া ছাড়লো। লাল টকটকে রঙের হাফ সিল্কের শাড়ি পরা মেয়েটা সৌভিকের গা ঘেঁষে বসতে সৌভিক চোখ রাঙিয়ে ধমক দিল। এই মেয়েটাকে এখন অসহ্য লাগছে। সুপ্তির মায়া মায়া স্নিগ্ধ মুখখানি বড্ড টানছে সৌভিককে। ফোনের গ্যালারি থেকে সুপ্তির একটা ছবি বের করে গভীর মনোযোগ দিয়ে দেখল সৌভিক। মাথা বাঁকিয়ে কেমন করে যেন হাসলো। চোখের কোণে বোধহয় এক ফোঁটা নোনা জলও জমল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ডলতেই চোখ দুটো লাল টুকটুকে হয়ে গেল। বিড়বিড় করে বলল, আমি সুখে নেই সুপ্তি, একটুও সুখে নেই। আমি অসুখে থেকে তোমাকে সুখে থাকতে দিই কি করে বলো তো? বিয়ে করবে? করো বিয়ে। তোমার নতুন সংসারে কিভাবে আগুন লাগাতে হয় আমার বেশ ভালো করেই জানা আছে। একটাই তো জীবন আমাদের, তুমি এক জীবনে কেন আমার হলে না বলো তো সুপ্তি? দীপ্তির বিয়ের পর প্রথম দিদির বিয়ে উপলক্ষে বাবার বাড়িতে আসলো। সৌভিক অনেকগুলো দিন ছুটি কাটিয়েছে, হাতে ছুটি নেই, এখন আসতে পারবে না। সম্ভব হলে বিয়ের দিন আসবে, না হলে বউ ভাতে। দুদিন আগেও যারা সুপ্তিকে তুচ্ছতাচ্ছিল্য করত, সুপ্তির আগে দীপ্তির বিয়ে হয়েছে দেখে সুপ্তির নামে মিথ্যে বদনাম দিত, কেচ্ছা রটাতো, আজ তারাই সুপ্তির বরভাগ্য থেকে প্রশংসায় পঞ্চমুখ। একদম ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করব করেও দুপক্ষের লোকজন মিলে বিয়েতে জনপঞ্চাশেক লোক হয়ে গেল। সুপ্তি পার্লারে সাজতে গেল না, খুব সিম্পলভাবে বাড়িতে বউ সাজলো। বধূ সাজে যেন সুপ্তির আসল সৌন্দর্য ফুটে উঠেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে খুঁটিয়ে খুঁটিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখছিল সুপ্তি। হাতের সাদা ঝকঝকে শাখার দিকে চোখ পড়তেই নাজুক মনটা আবেশে আপ্লুত হলো খুব। আজ ভোরেই আবিরের নামে হাতের শাখা পড়েছে সুপ্তি। অন্যরকম গা শিরশিরে অনুভূতি হচ্ছিল। আজকের পর থেকে সুপ্তিকে আবিরের কাছে সারা জীবনের জন্য লিখে দেবে। অজানা মানুষটা সময়ের সাথে হয়ে উঠবে সবচেয়ে কাছের আপন প্রিয়জন। মনের ভিতর কেমন সুখ সুখ মিশ্র অনুভূতি হচ্ছিল। আবির সুপ্তির বিয়ে ভালোভাবে সম্পূর্ণ হলো। শুভদৃষ্টির সময় দুজনেই লাজুক হেসেছিল। সিঁদুরদানের সময় মনের মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়ে যাবার আনন্দে আবিরের হাত একটু একটু কাঁপছিল, চোখ দুটো ছলছল করছিল। সুপ্তি আবেশে দু চোখ বুজে ফেলেছিল, চোখ দিয়ে বোধহয় দুফোঁটা আনন্দ অস্ত্র গড়িয়ে পড়েছিল। আবিরের হাতে যখন সুপ্তিকে তুলে দেওয়া হলো, আবির খুব যত্ন করে সুপ্তির হাতটা নিজের হাতের মুঠোয় ধরে রাখলো। সুপ্তির বাবাকে ভরসা দিয়ে সুপ্তির লাল রঙা সিঁদুর রঙা শীতের দিকে গভীর দৃষ্টি মেলে তাকালো, বলল, চিন্তা করবেন না, সারা জীবন আমার বউকে আমি আগলে রাখবো, ওকে কখনো কোনো অভিযোগ করতেই দেব না। সুপ্তির বাবা আনন্দে কেঁদে দিল। আবিরের মাথায় হাত রেখে মন ভরে আশীর্বাদ করলো। পরের দিন বিকেলবেলা নতুন বউ নিয়ে আবির নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারাটা পথ আপন মানুষকে ছেড়ে যাওয়ার দুঃখে সুপ্তি খুব কাঁদলো। আবির ইতস্তত করে সুপ্তির কাঁধে এক হাত রাখলো, নিচু কণ্ঠে বলল, প্লিজ কেঁদো না, মাথা ব্যথা করবে। আমার দিকে তাকাও সুপ্তি। সুপ্তি তাকালো না। আবির সাহস করে সুপ্তির কোমল মুখখানি আজলায় তুলে ধরল, চোখের জল মুছিয়ে দিয়ে কপালে গাঢ় চুমু এঁকে দিল। সুপ্তি কেঁপে উঠল, সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। আবির আর একটু সাহস করে সুপ্তির কাঁধ এক হাতে জড়িয়ে ধরল। সুপ্তির মাথা নিজের কাঁধের সাথে হেলিয়ে দিয়ে বলল, একটু ঘুমানোর চেষ্টা করো, ভালো লাগবে। সুপ্তি তখনও ফোপাচ্ছিল। কিছুদিন আগেও মানুষটাকে চিনত না সুপ্তি, অথচ আজ মনে হচ্ছে মানুষটা কত আপন, কত কাছের। বাকি পথটুকু আবিরের বুকে মাথা রেখে ঘুমিয়ে কাটালো সুপ্তি। আসলে অতিরিক্ত কান্নার ফলে খুব মাথা ধরেছিল, কখন গভীর ঘুমে তলিয়ে গেছে বুঝতে পারেনি। ঘণ্টা 3 পর আবির নিচু কণ্ঠে সুপ্তিকে ডেকে তুলল। এতক্ষণ ঘুমিয়েছিল,
সুপ্তি খুব লজ্জা পেল। আবির বলল, আমরা এসে গেছি শক্তি। শ্রীনারায়ণী নতুন বউকে ঘটা করে বরণ করে ঘরে তুলল। নতুন বউয়ের মুখ দেখে হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দিল। সুপ্তি দুধে আলতায় পা ডুবিয়ে ঘরে পায়ের ছাপ ফেলে প্রবেশ করলো। আরও কিছু নিয়ম নীতি মেনে তবে শুতে গেল। আজ কাল রাত্রি এখানে আসার পর থেকে আবিরের সাথে আর দেখা হয়নি। শ্রীনারায়ণী রাতে নিজের হাতে সুপ্তিকে ভরপেট খাইয়ে দিল। তারপর বৌমাকে নিয়ে এক বিছানায় শুয়ে পড়ল। সারারাত বউ শাশুড়ির কেউ ঘুমালো না। দুজনেই কত শত গল্প করে কাটালো, যেন কতদিনের চেনা জানা। ভোরের দিকে সুপ্তি ঘুমিয়ে গেল আর শ্রীনারায়ণী উঠে হাঁটতে চলে গেল। তাছাড়া আজ বউ ভাত, বাড়িতে কত কাজ। দুপুরের আগে আগে সৌভিক দীপ্তিকে নিয়ে আবিরদের বাসায় বউ ভাতের নিমন্ত্রণে খেতে আসলো। সৌভিকের সাথে ওরা একজন ক্লোজ বন্ধুও এসেছে। ওরা এসে দেখলো আবির সুপ্তির বউ ভাতের অনুষ্ঠান হয়ে গেছে। সবাই একসাথে খেতে বসেছে। ওরাও হাত মুখ ধুয়ে খেতে বসলো। বিকালের দিকে আবিরের ঘরটা বাহারি পদের ফুল কিনে এনে সাজালো সৌভিক ও তার বন্ধু মিলে। আবির বাসায় নেই, একটু দরকারে শোরুমে চলে গেছে। রাত 8টার দিকে দীপ্তি সুপ্তিকে নিয়ে এসে আবিরের ঘরের কাঁচা ফুল দিয়ে সাজানো সুন্দর বিছানার মাঝখানে বসিয়ে দিল। সৌভিক কোনা চোখে বারবার সুপ্তিকে দেখছে। মনে মনে হিংসায় জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে ছেলেটা। অতিরিক্ত রাগে নিজের হাত নিজেরই কামড়াতে ইচ্ছে করছে। সৌভিক সতর্ক চোখে দরজার দিকে তাকালো। না, এখনো ব্রো আসেনি। যা করার এখনই করতে হবে, হাতে সময় কম। গলা পরিষ্কার করে নিয়ে স্বাভাবিক কণ্ঠে দীপ্তিকে বলল। দীপ্তি খুশি মনে হেলে দুলে ফুল আনতে চলে গেল। সৌভিক গভীর মনোযোগ দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বন্ধুকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, ব্রোর আগের বউটা ছিল আগুন সুন্দরী, একদম চোখ ধাঁধানো রূপ। এত সুন্দর বউ ফেলে ব্রো কেন যে একটা কালো মেয়েকে দ্বিতীয় বিয়ে করলো বুঝলাম না। এমনভাবে কথাগুলো বলল, সুপ্তি যে ঘরে আছে যেন ওরা দেখেইনি। সৌভিকের সদ্য বলা কথাগুলো শুনে সুপ্তি চমকে উঠল। বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। চোখ তুলে তাকালো, চোখে একরাশ কৌতূহল। অস্পষ্ট স্বরে বলল, কি বললেন? সৌভিক সুপ্তিকে দেখে অবাক হওয়ার ভান করে জিভায় কামড় দিল। বলল, সরি বৌদি, কিছু বলিনি, এমনি মজা করছিলাম। না না না, একটু আগে যেন কি বললেন? সৌভিকের বন্ধু বলল, বৌদিকে সত্যিটা লুকাচ্ছিস কেন? আজব, বলে দে। আচ্ছা আমি বলছি, আবিরদা আগেও একটা বিয়ে করেছিল, যদিও এখন সেপারেশন চলছে। আপনি হলেন তার 2 নম্বর বউ। 2 নম্বর বউ কথাটা শুনতে কেমন যেন লাগলো। অনুভূতিটা কাউকে বলে বোঝানো সম্ভব না। যতটুকু মনোবল আশা ভরসা ছিল সব যেন এক নিমেষেই ভেঙে গুড়িয়ে গেল। ভেতরে ভেতরে ক্ষয়ে গেল সুপ্তি। মানুষটা এত বড় ধোঁকা সুপ্তিকে দিতে পারলো? একবারও বুক কাঁপলো না? আগে বিয়ে করেছিল ভালো কথা, সুপ্তিকে তো একবার বিয়ের আগে জানাতে পারতো। কেন আগের বিয়েটা ভেঙেছিল? একবার কি বলা উচিত ছিল না? এখন কাকে দোষ দেবে সুপ্তি? আবিরকে না নিজের ভাগ্যকে? সুপ্তির মনটা ভেঙে গুড়িয়ে দিয়ে ওরা সবাই চলে যেতেই আননোন নাম্বার থেকে ফোন এলো সুপ্তির ফোনে। সুপ্তি বসে বসে নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছিল। চোখের জল মুছে ফোন রিসিভ করলো সুপ্তি। একটা চটপটে নারী কণ্ঠে বলল, হ্যালো, আপনি আবিরের দ্বিতীয় স্ত্রী বলছেন? সুপ্তি বহু কষ্টে এতক্ষণ কান্না আটকে রেখেছিল। এবার শাড়ির আঁচলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে দিল। নাক টেনে বলল, আপনি কে? আমি পাপড়ি, আমাকে তো চিনবেন না। একসময় আবিরের প্রথম স্ত্রী ছিলাম আমি। আমাদের তো একটা মেয়েও আছে। আবির প্রায়ই দেখা করে মেয়ের সাথে। মেয়েকে ভরণ পোষণ বাবর টাকাও দেয়। আপনার বড় ভাগ্য, অনেক ভালো বুঝলেন। আবির অনেক কেয়ারিং হাজব্যান্ড। সুপ্তি চোখের জল মুছে বলল, আবির এতই যখন কেয়ারিং হাজবেন্ড, তাহলে ছেড়ে গেলেন কেন আপনি? সে কথা আপনাকে বলতে বাধ্য নই। যাই হোক, আজ আপনাদের অনেক স্পেশাল একটা রাত। আর সময় নষ্ট করব না। ভালো থাকবেন, আবিরকে ভালো রাখবেন। আর একটা কথা, আমার রিকোয়েস্ট বলতে পারেন। এই ব্যাপারে আবিরকে কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ। আমার মাত্র 2 মাস সংসার করেছি, তারপর আমার কিছু ভুলের জন্যই সেপারেশনে যেতে বাধ্য হয়েছি। তাছাড়া আবির স্বীকার করে না বাচ্চাটা ওর। আপনিই বলুন। এক ঘরে 2 মাস কাটিয়েছি আমরা। আবির কি মহাপুরুষ যে আমার কাছে আসবে না? ভালোবাসা না থাকুক, শারীরিক আকর্ষণ বলেও তো একটা ব্যাপার আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন। সুপ্তিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই পাপড়ি ফোন রেখে দিল।
নতুন সম্পর্কের শুরুতেই বেশ শক্তপোক্তভাবে সন্দেহের বীজ শক্তির মনে বপন করে দিল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।